Hello, good evening everybody. Dear students, আজকে তোমাদের ইলেকট্রিক ফিল্ড থার্ড সেমিস্টারের এমসিকিউ গুলোর সলিউশন এবং হিন্টস নিয়ে আলোচনা করব। তো প্রথম যে এমসিকিউ আছে সেই এমসিকিউ এর দিকে আমরা একটু নজর রাখবো। এই এমসিকিউটা যেটা আছে দেখো, একটি আহিত অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এত, ল্যামডা আধানের রৈখিক ঘনত্ব আর রিংয়ের ব্যাসার্ধ, রিংয়ের ক্ষেত্রে কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হবে? এখানে তোমরা আগে রিংয়ের অনেকগুলো প্রবলেম এইরকম টাইপের আছে, এটা একটু ছবিটা এঁকে নিলে বুঝতে পারবে। দেখো, এই রিংয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হবে? কেন্দ্রে এই জায়গায় প্রথমে এটা অর্ধবৃত্তাকার রিং দেওয়া আছে, অর্ধবৃত্তাকার। তাহলে এই অংশটা, আমি যদি নিচের অংশটার কথা এখন তোমাদেরকে ভাবতে না বলি, ধরো নিচের অংশটা নেই, তার জন্য এইখানে একটা তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে কিভাবে? এটার জন্য দেখো, এটা আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি, এই ক্যালকুলেশনটা একটু মন দিয়ে দেখো। এখানে এই রিং এর একটা ক্ষুদ্র অংশ আমরা ডিএল কল্পনা করব, ঠিক আছে? এইটা কত কোণ করছে ধরে নিচ্ছি থিটা। তাহলে এই ডিএল অংশ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? এই কোণটা হবে ডি থিটা। তাহলে এই ডিএল দৈর্ঘ্যের জন্য এই কেন্দ্রে কি হবে? একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। সেই তড়িৎ ক্ষেত্রের ভ্যালুটা কত হবে? এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য তড়িৎ প্রাবল্য, ডিএল ক্ষুদ্র অংশের জন্য তড়িৎ প্রাবল্য, এটাকে যদি আমি ডিই বলি, ডিই সমান 1/4 পাই এপসাইলন নট ডিকিউ বাই দূরত্ব। দূরত্বটা যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে দূরত্বের স্কয়ার আর স্কয়ার, এটা 1/4 পাই এপসাইলন নট ডিকিউ। দেখো, ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যের আধান, তাহলে ডিএল দৈর্ঘ্যের আধান কত হবে? ল্যামডা ইন্টু ডিএল বাই আর স্কয়ার, ঠিক আছে? তো এখানে এই ডিএল এর যদি আমরা এবারে ইন্টিগ্রেশন করে নিই, টোটাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা যদি নির্ণয় করি, সেক্ষেত্রে এর লিমিটটা কত হবে? এখানে পাই আর। তাহলে তার আগে তোমাকে এখানে বুঝতে হবে, এই যে তড়িৎ ক্ষেত্রটা আমরা নির্ণয় করলাম, তার অভিমুখটা কোন দিকে? তার অভিমুখটা এই বরাবর হবে, ঠিক আছে? তাহলে এই বরাবর যদি হয়, তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা থিটা হবে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের এই বরাবর একটা উপাংশ হবে আর এই বরাবর একটা উপাংশ হবে। তাহলে এটা যদি ডিই হয়, ডিইর এই বরাবর উপাংশ কত? না ডিই cos থিটা, আর এই বরাবর উপাংশ হবে ডিই sin থিটা। তাহলে বুঝতেই পারছো, এই ক্ষুদ্র অংশটা জন্য এখানে যে ডিই cos থিটা পাওয়া যাচ্ছে, ঠিক একটা সিমেট্রিক দৈর্ঘ্য ডিএল এই দিকের জন্য ঠিক একই রকম ভাবে ডি cos থিটা এই দিকে হবে। স্বাভাবিকভাবে এই ডিই sin থিটা এইটি থাকবে, ডিই cos থিটাটা প্রশমিত হয়ে যাবে এই বরাবর যে ডি sin থিটাটা থাকবে। তাই ডি cos থিটাটা আর ডি cos থিটা কি হবে? পরস্পরকে ক্যান্সেল করে দেবে। এর বিপরীত অংশের জন্য, মানে ডিএল যে ক্ষুদ্র অংশটা আমি এখানে কল্পনা করেছি, এর এইরকম আরেকটি অনুরূপ দৈর্ঘ্য তুমি এখানে ভেবে নাও, সেটাও কি হবে? ডিএল দৈর্ঘ্য হবে। তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইদিকে হবে, তার উপাংশ বিভাজন করলে ডি cos থিটা ক্যান্সেল করবে, ডি sin থিটাটি এখানে থাকবে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই অক্ষ বরাবর প্রাবল্য
অতএব অক্ষ বরাবর প্রাবল্য, এটার তোমার হচ্ছে লম্ব বরাবর যেটা পাওয়া যাচ্ছে, লম্ব বরাবর প্রাবল্যটা কত হবে? প্রাবল্য এটা ডিই ডট এটা সমান 1/4πε0 ল্যামডা ইন্টু ডিএল বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা, এটা আসবে। ঠিক আছে, এবারে ডিএলটা এখান থেকে একটু ক্যালকুলেশন করবো। এটা সেই কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, তাহলে কোণ এখানে কত? ডি থিটা সমান চাপ, চাপটা হচ্ছে ডিএল বাই ব্যাসার্ধটা কত না আর। অতএব তোমার ডিএল এটা সমান কত? আর ইন্টু ডি থিটা। তাহলে স্বাভাবিকভাবে এখানে যদি আমি বসিয়ে দিই 1/4πε0 ল্যামডা ইন্টু ডিএল এর জায়গায় বসিয়ে দেব আর ডি থিটা ইন্টু সাইন থিটা বাই আর স্কোয়ার, একটা আর কেটে যাবে, 1/4πε0 ল্যামডা বাই আর ইন্টু সাইন থিটা ডি থিটা। এবারে সমগ্র অংশের জন্য আমি এটা কিন্তু অর্ধবৃত্তাকার রিং এর জন্য করছি, হ্যাঁ, অর্ধবৃত্তাকার রিং। এরপরে এখান থেকে পূর্ণবৃত্তাকারের জন্য করব। তাহলে অর্ধবৃত্তাকার রিং এর সমগ্র অংশের জন্য প্রাবল্য এটা ই ডট সমান কত? 1/4πε0 ল্যামডা বাই আর ইন্টিগ্রেশন 0 টু, দেখো লিমিটটা তাহলে কত হবে? এই ক্ষুদ্র অংশটা এখান থেকে শুরু হচ্ছে, এই ক্ষুদ্র অংশ এইরকম যাচ্ছে গিয়ে এখান পর্যন্ত আসবে। তার মানে থিটার ভ্যালুটা 0 থেকে তোমার 180 ডিগ্রি হবে, 0 টু পাই সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে এটার যদি এবার ইন্টিগ্রেশন করা হয় 1/4πε0 ল্যামডা বাই আর সাইন থিটার ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস থিটা লিমিট 0 টু পাই। এবার এখানে আমি একটু লিমিটটা চেঞ্জ করে দেবো, 1/4πε0 ল্যামডা বাই আর লিমিটটা যদি চেঞ্জ করে দিই cos 0 মাইনাস cos পাই, তাহলে 1/4πε0 ল্যামডা বাই আর ইন্টু cos 0 সমান 1 মাইনাস cos পাই সমান -1 মানে +1। তাহলে আলটিমেট এখানে যেটা তোমার দাঁড়াচ্ছে, এই প্রাবল্যটা দাঁড়াচ্ছে তোমার ই ডট সমান 1/4πε0 টু ল্যামডা বাই আর, যেটি তোমার এখানে দেওয়া আছে। দেখো অর্ধবৃত্তাকার রিং এর জন্য এই প্রাবল্যটা দেওয়া আছে, ই সমান 2 ল্যামডা বাই 4πε0 আর। ঠিক আছে, এবারে এখানে কোশ্চেনটা করেছে বৃত্তাকার রিং সমগ্র অংশের জন্য। তাহলে একই রকম ভাবে একটু চিন্তা করো, এখান থেকে শুরু করে এই ক্ষুদ্র অংশের এই পুরো অংশটা, এই অংশটার জন্য প্রাবল্যের অভিমুখ তখন কোন দিকে হবে? প্রাবল্যের অভিমুখ তখন এই বরাবর হবে। তাহলে এইটা যদি ডি সাইন থিটা উপরের অংশটার জন্য হয়, এই নিচের অংশটার জন্য এদিকেও তোমার ডি সাইন থিটা হবে। তার ডি সাইন থিটা কি করবে? পরস্পরকে ক্যান্সেল করবে। তো স্বাভাবিকভাবেই এখানে লব্ধি প্রাবল্যটা হয়ে যাবে 0। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে পরের অঙ্কটা দেখো 42, এটা দেওয়া আছে প্রত্যেকটি 4 আধানযুক্ত 4টি বস্তু কণাকে একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে স্থাপন করা হলো। বর্গক্ষেত্রের কেন্দ্রে কত আধান স্থাপন করলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে? তাহলে এটা একটা কুলম্বের সূত্রের অ্যাপ্লিকেশন
এখানে করতে হবে আর কি। এখানে একটা বর্গাকার ক্ষেত্র আছে ধরে নাও, এরকম বর্গাকার ক্ষেত্র, চারটা কৌণিক বিন্দু, এখানে একটা এই চার কৌণিক বিন্দু, চারটি কৌণিক বিন্দুতে 4 ESU আধান আছে। এটা 4 ESU প্লাস, এটাও প্লাস 4 ESU, এখানেও 4 ESU, এখানেও 4 ESU, চারটাতেই আছে। আচ্ছা, এর বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আচ্ছা, এবারে বলেছে বর্গক্ষেত্রের কেন্দ্রে কত আধান স্থাপন করলে সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে। তাহলে এই জায়গায় তোমাকে ভাবতে হবে এই প্রত্যেকটা আধান কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। তুমি যে কোনো একটা আধানের উপর ক্রিয়াশীল বিকর্ষণ বল কত হচ্ছে সেটা বের করে নাও। যে কোনো একটা আধান, তুমি যদি এখানে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি, এটা যদি ডি ধরে নাও, তাহলে যে কোনো একটা বিন্দুতে, কৌণিক বিন্দুতে আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বল বের করো। লব্ধি বলটা বের করবে কিভাবে? প্রথমে ধরো এই এ বিন্দুতে আধানের জন্য আমি সি বিন্দুতে যে আধানটা আছে তার উপর ক্রিয়াশীল লব্ধি বলটা বের করতে চাইছি, ঠিক আছে? তাহলে এটা যদি বের করতে চাই, এটা সি বিন্দু, এটা হচ্ছে 4 ESU আধান, তাহলে প্রথমে এ বিন্দুতে আধানের জন্য প্রাবল্যটা বের করব। তাহলে এটার ক্ষেত্রে প্রাবল্য একদম এখান থেকে করছি, ধরো প্রাবল্য একদম সোজা এই বরাবর হচ্ছে, ঠিক আছে? এটা ধরে নিচ্ছি, আমি লিখে নিলাম ই এ, ঠিক আছে? একই রকম ভাবে বি বিন্দুতে যে আধানটা আছে তার জন্য যদি প্রাবল্য বের করি, এখান থেকে খাড়া একদম এই জায়গা থেকে তার অভিমুখটা এই বরাবর হবে, এটা আমরা লিখবো ইবি। আচ্ছা, এটা লব্ধি বল, প্রাবল্য না বলে এটা বলই বের করি না, বল এফ এ এফ বি করে দিই, এফ এ এফ বি, আর এখানে এফ ডি এটার জন্য। এই বলটা আমি লিখলাম এফ ডি, ঠিক আছে? তাহলে এখানে তুমি যেটা করবে সেটা হচ্ছে এফ ডি এফ বি এর লব্ধি বের করবে, তার সঙ্গে এফ এর সঙ্গে যোগ করে নেবে, ঠিক আছে? তাহলে প্রথমে বলগুলো বের করে নি। তাহলে বলগুলো কত হবে? প্রত্যেকটা বলের ভ্যালু এখানে তোমার এফ এ সমান কত হচ্ছে? এফ এ এটা সমান, আমি সিজিএস পদ্ধতিতেই করবো অঙ্কটা, সিজিএস সমস্ত দেওয়া আছে। তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ 4 × 4 বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কত? এটা কর্ণর দৈর্ঘ্য, বাহু রুট টু, অর্থাৎ 10 √2 তার হোল স্কোয়ার। এটা কত? 16 বাই 100 × 2 মানে 200 হবে, 16 বাই 200, ঠিক আছে? এটা হচ্ছে এফ এ। একই রকম ভাবে এফ বি কত হবে? এফ বি সমান ওই একই 4 × 4 ডিভাইডেড বাই এটা 10 স্কোয়ার, এটা সমান 16 বাই 100, আর এফ ডি সমান 4 × 4 বাই একই রকম 10 স্কোয়ার, এটা হয়ে যাবে 16 বাই 100। তাহলে প্রথমে এফ বি আর এফ ডির লব্ধি, এফ বি
ও এফ ডি এর লব্ধি বল এটাকে আমি f1 লিখলাম। f1 সমান কত হবে রুট ওভার অফ fb স্কয়ার প্লাস fd স্কয়ার প্লাস 2 fb fd ইন্টু cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি হলে এই টার্মটা তো পুরো 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে √2 fb বা fd, দুটো সমান তো, fb আর fd এর ভ্যালু দুটো তো সমান, তাহলে হয়ে যাবে √2 ইন্টু fb এর ভ্যালু বসিয়ে দাও 16/100। ঠিক আছে, বাস এবারে তাহলে মোট বলটা কত? অতএব তোমার সি বিন্দুতে আধানের উপর ক্রিয়াশীল মোট বল, অতএব সি বিন্দুতে আধানের উপর ক্রিয়াশীল মোট বল এটা কত হবে? এটাকে আমি এফ লিখলাম, এফ সমান কত? f1 প্লাস এফ এ, f1টা হচ্ছে তোমার √2 ইন্টু 16/100 প্লাস এফ এ যেটা ছিল 16/200। ঠিক আছে, আচ্ছা এইটা একটু ক্যালকুলেশন করে নিলে যেটা হবে 16/100 কমন নিয়ে নাও, 16/100 যদি কমন নিয়ে নিই তাহলে হবে দেখো √2 প্লাস 1/2। ঠিক আছে, অর্থাৎ 16/200 ইন্টু 2√2 প্লাস 1 80। আচ্ছা এবারে যেটা বলেছে যে কেন্দ্রে কত আধান স্থাপন করলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে, তাহলে এই জায়গায় কেন্দ্রে যদি আমি কোনো একটা আধান রাখি অবশ্যই সেটা ঋণাত্মক প্রকৃতির হবে, মাইনাস প্রকৃতি। তাহলে এখানে এমন একটি আধান রাখবো যাতে করে এই বলটি সমান বিপরীতমুখী হয়। ঠিক আছে, তাহলে এখানে তুমি ধরে নাও -q পরিমাণ আধান তুমি স্থাপন করবে, তাহলে কি করবে? এই বলটার সমান বিপরীত হতে হবে, অর্থাৎ q ইন্টু 4 ডিভাইডেড বাই এই যে বাহু √2/2 এটি করে দিতে হবে, অর্থাৎ -q আধান সি বিন্দুতে আধানের উপর ক্রিয়াশীল বল, -q আধান ও 4su সি বিন্দুতে যে 4su আধান আছে 4su আধানের উপর ক্রিয়াশীল বল এটা কত হবে? এটা যদি f2 লিখি, f2 সমান কত? এটা q ইন্টু 4 বাই দূরত্বটা হচ্ছে বাহু √2/2 মানে 10√2/2, তাহলে 10/√2 তার হোল স্কয়ার হচ্ছে, তার মানে 4q ইন্টু 2/100। ঠিক আছে, তার মানে 8q/100। তাহলে এটা যেহেতু আকর্ষণ করবে এই দিকে তোমার ক্রিয়াশীল হবে, তাহলে এদিকে ক্রিয়াশীল হবে f2। তাহলে শর্তে সাম্যাবস্থায় থাকলে f2 ইকুয়াল টু তোমার মোট বল f, সাম্যাবস্থায় f2 ইকুয়াল টু f, তাহলে f2 এর ভ্যালু হচ্ছে 8q/100, এটা ইকুয়াল টু f এর ভ্যালু 16/200 ইন্টু 2√2 প্লাস 1। এখানটা এবারে কাটাকাটি করলে যেটা হবে এই 100 এটা তো শূন্য কেটে গেল, এটা কাটলে 2 হবে, 2 কেটে যাবে,
ঠিক আছে, তাহলে কিউ ইকাল টু আসবে তোমার 2√2 প্লাস 1 এইটি এবং ঋণাত্মক প্রকৃতির। ঠিক আছে, 2√2 প্লাস 1। আচ্ছা, এটা আবার ভ্যালুতে প্রকাশ করতে হবে। তাহলে ভ্যালুতে প্রকাশ করলে 2 ইন্টু √2 1.4x4 4x4 প্লাস 1, এটা হচ্ছে, মানে এটা গুণ করে দাও না, গুণ করে দিলে তোমার আসবে, দেখো না, এটা 8 আসবে, এটা আসবে 2, এটা 8.2 প্লাস 1 মানে 3.828 3.828 ঋণাত্মক প্রকৃতি। অপশন এটাই আসছে, অপশন এ এটা হবে। ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এখানে তো তোমার ছবিটা আঁকাই আছে। তাহলে এখানে বলে চিত্রে দেখানো ও বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য। যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয় সেখানে তোমাকে মনে মনে কল্পনা করে নিতে হবে এখানে একটা একক ধনাত্মক আধান আছে, মানে ও বিন্দুতে একটা একক ধনাত্মক আধান আছে। তাহলে কিভাবে করবে, যেমনটা আগের অঙ্ক করলাম সেইভাবেই তুমি একটু চিন্তা ভাবনা করো। এখানে প্রথমে কিউ আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্য, তাহলে কি হবে, সেটা এই বরাবর হবে। এটাকে আমি E1 বলছি। আচ্ছা, এখানে নাম দিয়ে দাও না, এটা এ বিন্দু, একই রকম ভাবে এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে এটা ই এ করলাম। একই রকম ভাবে সি বিন্দুতে আধানের জন্য এখানে যে প্রাবল্যটা হবে সেটা যেহেতু মাইনাস, দেখি আকর্ষণ করবে, এই দিকে হবে ইসি। ঠিক আছে, একই রকম ভাবে তোমার বি বিন্দুতে আধানের জন্য এখানে যে প্রাবল্যটা হবে সেটা বিকর্ষণ হবে, সেটা হবে এই দিকে, এটা হবে ইবি। আর এখানে তোমার ডি বিন্দু আছে, এটা কি আছে প্লাস, এটাও সমপরিমাণ হবে বিপরীত দিকে। এটা যেহেতু আধান দুটোর ভ্যালু সমান, তার জন্য প্রাবল্যটা সমান হবে, এটা হবে ইডি। এখানে দেখবে ইবি এবং ইডি সমান হচ্ছে, তাহলে লব্ধি প্রাবল্য যেটা হবে শুধু এইটার জন্য, এদের জন্য যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করে নাও। তাহলে এ বিন্দুতে আধানের জন্য প্রাবল্য ও বিন্দুতে প্রাবল্য, এটা তোমার ই এ, এটা সমান 1/4 পাই এপসাইলন নট কত কিউ বাই আর স্কোয়ার, কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর স্কোয়ারটা মানে এর বাহুর দৈর্ঘ্য বি বলা আছে, তাহলে বাহু √2/2 মানে b/√2, b/√2 তার হোল স্কোয়ার, 1/4 পাই এপসাইলন নট 2q/b স্কোয়ার। ওই মুখের দিকে একবারে করে নাও সি বিন্দুতে আধানের জন্য। সি বিন্দুতে একই রকম ভাষা লিখবো, ও বিন্দুতে প্রাবল্য, এটাকে আমি ইসি লিখছি। ইসি সমান দেখো আকর্ষণ ধর্মী হবে 1/4 পাই এপসাইলন নট, এক্ষেত্রেও 4q আছে, এটা 4q ডিভাইডেড বাই এই একই বাহু √2/2 মানে b/√2 তার হোল স্কোয়ার, 1/4 পাই এপসাইলন নট, এটা হয়ে যাবে 8q/b স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমার একই রকম ভাবে বি বিন্দু আর ডি বিন্দুর জন্য প্রাবল্যটা এইভাবে যদি বের করো, তো দেখবে এই দুটোর ভ্যালু সমান হয়ে যাচ্ছে। তাহলে সমান হয়ে গেলে এটা ক্যান্সেল হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ বি বিন্দুর জন্য এবং ডি বিন্দুর জন্য ও বিন্দুতে কোনো প্রাবল্য পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে সি বিন্দুতে এই ও বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে, লব্ধি প্রাবল্য এটা ই সমান এই দুটো যোগ হয়ে যাবে, 1/4 পাই এপসাইলন নট। তুমি যদি 2q/b স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস
1 প্লাস এটা হবে 4, 1 প্লাস 4 না 5 10, 1 বাই 4 পাই এপসাইলন নট, এটা হয়ে যাবে 10 কিউ বাই বি স্কোয়ার, 10 কিউ বাই বি স্কোয়ার, অর্থাৎ অপশন সি এরটা হচ্ছে। ঠিক আছে, এই প্রসেসে করবে। তাহলে বিষয়টা বুঝতে পারলে এখানে সম পরিমাণ আধান হওয়ার জন্য ডি বিন্দুতে আর পি বিন্দুতে আধানটা সমান হওয়ার জন্য এক্ষেত্রে প্রাবল্যটা সমান এবং বিপরীতমুখী হয়েছে, তাই এদের জন্য কোনো প্রাবল্য থাকবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখানে যেটা দেওয়া আছে, একটি আয়ততারকে এ ব্যাসার্ধের অর্ধবৃত্তাকারে বাঁকানো হলো, তারটির প্রতি একক দৈর্ঘ্যে আধান হলে অর্ধবৃত্তের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। এটা এখনই করলাম যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা প্রাবল্যটা বেরিয়েছিল, মানে এই যে ক্যালকুলেশনটা এটা একটু দেখে নাও, এই যে এই ক্যালকুলেশনটা এই হচ্ছে প্রাবল্য। তাহলে এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করে নিই, 2 দিয়ে যদি কেটে দিই তাহলে ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 আর এইটি হচ্ছে। ঠিক আছে, এইটি হবে ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 আর। এইটি বের করলেই তোমার হয়ে যাবে ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 আর, এইটা অপশন সি। এই ক্যালকুলেশনটা আর করছি না, একই রকম ভাবে যেমন ক্যালকুলেশনটা আগে করেছি সেই ক্যালকুলেশন করলেই এটা চলে আসবে। ঠিক আছে, নেক্সট চলে যাই পরেরটা। এটা তো আমরা মনে হয় করেছি আগের পেজে, কোন একদিন ছিল এম ভর এবং আধান বিশিষ্ট প্রাবল্যে রাখলে সরি না, এটা সেখানে ছিল তড়িৎ প্রাবল্য কত, সাম্যাবস্থায় থাকলে তড়িৎ প্রাবল্য, ত্বরণ কত বলেছে। তাহলে ত্বরণ নির্ণয় করতে গেলে আগে বলটা নির্ণয় করতে হবে, তড়িৎ বল কত, তড়িৎ বল এফ ই সমান আমরা জানি কিউ ইন্টু ই, তাহলে কিউ এর জায়গায় এখানে হবে ই ইন্টু ক্যাপিটাল ই, এটা হচ্ছে তড়িৎ বল। তাহলে ত্বরণ সমান কত, ত্বরণ এ সমান এফ বাই এম, এফ ই বাই এম, তাহলে ই ই বাই এম, এটি হবে মানে অপশন এটা। নেক্সট হচ্ছে দেখো 80 mg ওজনের একটি দোলকপিণ্ড এত কুলম্ব আধান বহন করছে, এত অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে দোলকপিণ্ডটি স্থির অবস্থায় আছে, দোলকের সুতোর টান নির্ণয় করো। দেখো এই যে সুতোর টানের এই যে অঙ্কগুলো, এটা কুলম্বের সূত্রে বলো বা তড়িৎ প্রাবল্যের যে অঙ্কগুলো সবগুলো কিন্তু একই প্রসেসেই হবে। এখানে যেটা বলেছে এই ছবিটা একটু এঁকে নিতে হবে, ছবিটা যদি আঁকি দেখো এরকম সিচুয়েশনটা হবে, তুমি এই অবস্থায় ধরে নাও একটা দোলক এইভাবে ছিল স্থির অবস্থায়, এবারে এর আধান দেওয়া আছে, আধানটা ধরে নাও এতে কিউ পরিমাণ আধান আছে। এবারে যখনই এই স্থানে এরকম একটা অনুভূমিক তড়িৎ ক্ষেত্র তুমি অ্যাপ্লাই করবে, এরকম একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করবে, তখনই কি হবে, এর উপর একটা বল ক্রিয়াশীল হয়ে যাবে, এর উপর একটা তড়িৎ বল ক্রিয়াশীল হবে, তখনই কি হবে, এটা এরকম ভাবে চলে আসবে, এর উপর তড়িৎ বল ক্রিয়াশীল হবে কত, ওই এফি মানে কিউ ই পরিমাণ তড়িৎ বল ক্রিয়াশীল হবে। এটা যদি উলম্বের সঙ্গে থিটা কোণ করে তখন কি হবে, এর টানের উপাংশ বিভাজন হয়ে যাবে, অর্থাৎ এখানে যে টি ক্রিয়াশীল হচ্ছে তার উপাংশ বিভাজন হবে, এই দিকে একটা বল ক্রিয়াশীল হবে, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, তাহলে এই দিকে উপাংশটা হবে টি কস থিটা, আর এই বরাবর উপাংশটা হবে, এটা হবে টি সাইন থিটা, এই দিকে হবে এমজি। ঠিক আছে, ওজন। তাহলে বুঝতেই পারছো এটা স্থির অবস্থায় থাকলে দোলকটির সাম্যাবস্থায় বা স্থির অবস্থায় দোলকটি স্থির অবস্থায় থাকলে
স্থির অবস্থায় থাকলেই বলগুলো সমান করে দেবে। বলগুলো মানে টি সাইন থিটা, এটা ইকাল টু কিউই হবে, আর টি কস থিটা ইকাল টু এমজি হবে। ঠিক আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আচ্ছা, এবারে কি করবে, টান দোলকের টান নির্ণয় করেছে, টান নির্ণয় করতে বলেছে। টান যদি নির্ণয় করতে বলে তো থিটা জানা নেই, তাহলে কি করবে, এটাকে স্কোয়ার করে যোগ করে দাও। অতএব যদি থিটাটা জানা থাকতো তাহলে যে কোনো একটা ইকুয়েশনে বসে দিলে টানটা পেয়ে যেতে, কিন্তু যেহেতু এখানে আমার থিটা জানা নেই, অবশ্য থিটাটাকে পরোক্ষভাবে বের করা যায়, দুটোকে ভাগ করে দিলেও চলে আসবে, ট্যান থিটা ইকুয়াল টু এইটা, থিটা বের করবে, তারপর সেই থিটার ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসালে তুমি টানের ভ্যালু বের করবে। কিন্তু আমি অত করব না, আমি দুটোকে স্কোয়ার করে যোগ করে দেবো। তাহলে স্কোয়ার করে যোগ করে দিলে দেখো লেফট হ্যান্ড সাইড টি স্কোয়ার হচ্ছে, রাইট হ্যান্ড সাইড কিউ ই তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এইদিকে হয়ে যাবে এমজি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কিউ দেওয়া আছে, কিউ আধানটা দেওয়া আছে, ই তড়িৎ ক্ষেত্র বা বললো সেটাও দেওয়া আছে, আর এম দেওয়া আছে, যেটাকে আমরা এখানে 10 ধরে নেব। তাহলে কিউ এর ভ্যালু এখানে দেওয়া আছে, যেটা দেখো 2 × 10⁻⁻8, আর ই এর ভ্যালু 2 × 10⁻4, এটার হোল স্কোয়ার প্লাস এমজি, এম এর ভ্যালু 80 এমজি, 80 মিলিগ্রাম, 80 × 10⁻6 কেজি হবে, আর ইন্টু জি, যেটাকে আমি 10 ধরলাম। ঠিক আছে, এর হোল স্কোয়ার। এবারে এটা ক্যালকুলেশন আর কি, এটা 4 × 10⁻⁻4 হবে, তার হোল স্কোয়ার প্লাস এইখানে তোমার 80 8 করে দাও, 8 × 10⁻5 -4 তার হোল স্কোয়ার, তার মানে এটা 16, আর এটা হবে 64 × 10⁻, এটা স্কোয়ার করলে 10⁻16 -16, এটা যোগ করলে তোমার হবে 64, 0, আর এটা হচ্ছে 7 × 8 80 হচ্ছে, 80 × 10⁻16, 90 হলে ভালো হতো। যাই হোক, এখানে তোমার টি সমান √80 × 10⁻8, যে একটু আমার মিস্টেক করে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি গুণ করলে এটা 16 করা হয়ে গেছে, এটা হবে 8 -8 হবে। ঠিক আছে, -8 মানে -4 হচ্ছে। ঠিক আছে, এটা রুট করে নিলে -4 যদি করা হয় তো ও এখানে -3 আছে। যাই হোক, দেখি 80 √ 90 এর রুট হলে কত হবে, এর উত্তরটা আসছে দেখো 8.944 8.944 × 10⁻⁻4, আর এখানে অপশন -3 দিয়ে আছে, মানে 0.88 হবে, আর ডি এর অপশনটা হবে 0.8944 × 10⁻3, এত নিউটন, অপশন ডি এরটা। দেখো, এই যে অঙ্কটা আছে 48 এরটা, এটাও তোমাদের আগের যে অঙ্কগুলো করলাম সেই রকম টাইপেরই অঙ্কটা বলেছে। মনে হচ্ছে দেখো, আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার রিং কিউ ধনাত্মক আধানে সুষম বর্ণিত ও কেন্দ্রে সর্বমোট তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের ভ্যালুটা তো বুঝতেই পারছো, এখানে যে প্রাবল্যটা ছিল, আমি রাশিমালাটা যদি লিখি, এটা ই সমান ছিল 1/4πε0 2λ/r, এটা ছিল 2λ/r।
এইখানে তোমার এটা কেটে দিয়েছে, 2টা কেটে দিয়েছে, তাহলে 1/2 পাই এপসাইলন 0 ল্যামডা বাই আর এটা হবে। এবারে এখানে দেখো কিউ ধনাত্মক আধানে সুষমভাবে বণ্টিত আছে, তাহলে এখানে তোমার কিউ দিয়ে, এটা ল্যামডা ছিল একক আধান, একক দৈর্ঘ্য আধান, তোমার এখানে কিন্তু ল্যামডাটাকে এলিমিনেট করতে হবে, কিউ দিয়ে করতে হবে। তাহলে এটা কিভাবে করবে, তার জন্য দেখো এই পুরো যে তারটা, এই তারটার দৈর্ঘ্য কত, পাই আর, তাহলে পাই আরে তোমার আছে কিউ আধান, তাহলে ল্যামডা সমান কত, মানে যে ব্যাপারটা তোমরা করবে যে পাই আর দৈর্ঘ্যে আধান আছে সমান কত, কিউ। তাহলে একক দৈর্ঘ্যে আধান কত, একক দৈর্ঘ্যে আধান সমান কত হবে, কিউ বাই পাই আর, তাহলে এইটিকেই বলা হয় ল্যামডা। তাহলে ল্যামডা সমান কিউ বাই পাই আর, তাহলে এই ল্যামডার জায়গায় এই ভ্যালুটি পুট করে দেবো। ল্যামডার জায়গায় এই ভ্যালুটি যদি পুট করে দেওয়া হয়, তাহলে ই সমান হয়ে যাবে 1/2 পাই এপসাইলন 0, ল্যামডার জায়গায় বসিয়ে দাও কিউ বাই পাই আর স্কোয়ার, একটা আর ছিল, তাহলে পাই স্কোয়ার হয়ে যাচ্ছে 1/2 পাই স্কোয়ার এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। এবারে এখানে তোমাদেরকে বিষয়টা জানতে হবে, এই যে প্রাবল্যটা, এই প্রাবল্যের অভিমুখটা কোন দিকে ছিল, দেখো নিচের দিকে ছিল না, আগের যে ক্যালকুলেশনটা করলাম, এই তারটার যদি সমগ্র অংশ জুড়ে আধানটা বণ্টিত থাকে, তাহলে কেন্দ্রে যে প্রাবল্যটা হয় সেটা এই বরাবর হয়, এই বরাবর, কারণ এই অনুভূমিক উপাংশগুলো ক্যান্সেল হয়ে যায়, উলম্ব উপাংশটি শুধু থাকে। তার মানে যদি যে অক্ষ বরাবর হয়, তাহলে মাইনাস যে অক্ষ বরাবর হবে প্রাবল্যটা। তাহলে প্রাবল্যের ভ্যালুটা তোমার এইটা, প্রাবল্যের ভ্যালুটা q/2 পাই স্কয়ার এপসাইলন 0 আর স্কয়ার, q/2 পাই স্কয়ার এপসাইলন 0 আর স্কয়ার, এবং মাইনাস আছে জে কে, অর্থাৎ অপশন সি এরটা। বুঝতে পারলে, এটি হবে। নেক্সট তোমাদের তড়িৎ বলরেখা নিয়ে কোশ্চেনগুলো আছে, দেখো তড়িৎ বলরেখা, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখা কি হয়, এটা বহির্মুখী হয়। ধনাত্মক আধান থেকে সব সময় বলরেখাগুলো নির্গত হয়, এরকম ভাবে নির্গত হবে, আর ঋণাত্মক আধান হলে বলরেখাগুলো প্রবেশ করবে। এরকম ঋণাত্মক আধান যদি হয়, বিচ্ছিন্ন ঋণাত্মক আধানে এসে প্রবেশ করবে, অনাসীম থেকে এরকম ভাবে লম্বভাবে প্রবেশ করবে। সেই জন্য অপশন সি এরটা হবে। সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলি কি হয়, পরস্পর সমান্তরাল হয়। সুষম তড়িৎ ক্ষেত্র মানে এরকম ভাবে বোঝানো হয়, পরস্পর সমান্তরাল লাইন দিয়ে, ঠিক আছে। সুষম বলরেখা কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয় বলেছে, ধর্ম নয়। দেখো কোনো পরিবাহী পৃষ্ঠের সঙ্গে তড়িৎ বলরেখা সর্বদা লম্বভাবে মিলিত হয়, মানে এটা হবে, এটা ধর্ম। তড়িৎ বলরেখা পরিবাহীর এক দিক থেকে শুরু হয়ে অপর দিকে শেষ হয়, এটা এই অপশনটাই হবে। কারণ তোমরা জানো কোনো পরিবাহীর এক প্রান্ত ধনাত্মক আর এক প্রান্ত ঋণাত্মক আধান আহিত হবে না, অর্থাৎ ধনাত্মক থেকে বলরেখা শুরু হবে গিয়ে ঋণাত্মকে শেষ হবে, এইটা কিন্তু হবে না। হ্যাঁ, মানে কোনো পরিবাহীর ক্ষেত্রে যেটা বলেছে তড়িৎ বলরেখা পরিবাহীর একদিক থেকে শুরু হয়ে অপর দিকে শেষ হয়, এটা কিন্তু কখনোই হবে না। তার মানে ধর্ম নয় যেটা বলেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটাই হবে। আর দুটি বলরেখা তো কখনো পরস্পরকে ছেদ করতে পারে না, এটা তো জানি, সেই হিসাবে অপশন বি এরটা হবে। আচ্ছা, 1 কুলম ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, এটা তো সিম্পল একটা ক্যালকুলেশন, তোমরা জানো বলরেখার সংখ্যা পাই সমান হয় q/ε0। এটা যদি এসআই পদ্ধতিতে হয়, যেহেতু 1 কুলম বলা আছে সেই জন্য আধানের ভ্যালুটা 1 কুলম, আর ε0 এর ভ্যালু হচ্ছে 8.85 × 10⁻⁻12। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে, আচ্ছা এটা অপশন সি দেওয়া আছে, আমার এখানে তোলা নেই, যাই হোক এই অপশনটাই তোমাদের দেওয়া আছে অপশন সি তে, এটা হবে আর কি।
বা এটা যদি ক্যালকুলেশন করে যে ভ্যালুটা বেরোবে সেটা করলেই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেওয়া আছে, দেখো 5 নিউটন পার কুলম তড়িৎ প্রাবল্য বিশিষ্ট কোনো অঞ্চলে প্রতি বর্গমিটারে 40টি তড়িৎ বলরেখা অতিক্রম করে। যে অঞ্চলে প্রাবল্য এত সেখানে কটি প্রতি বর্গমিটারে কটি তড়িৎ বলরেখা অতিক্রম করবে। ঠিক আছে, আমরা তড়িৎ প্রাবল্যের যে ডেফিনেশন বলরেখার কনসেপ্টে পড়েছি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটি বলরেখা অতিক্রম করে সেটাকেই বলা হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা। তাহলে এখানে 5 নিউটন পার কুলম প্রাবল্য বিশিষ্ট কোনো অঞ্চলে প্রতি বর্গমিটারে 40টি তড়িৎ বলরেখা অতিক্রম করে। ঠিক আছে, তাহলে এখানে ফাই সমান, আমরা যদি লিখি ইকুয়েশনটা, ফাই সমান ই ইন্টু ডিএস, তাহলে ই এর ভ্যালু কত, এখানে 5, এর ভ্যালু এটা 5 ইন্টু ডিএস প্রতি বর্গমিটার। আমি এটাকে প্রতি বর্গমিটারটাকে ক্ষেত্রফল, আচ্ছা 1ই ধরে নিচ্ছি, 1। তাহলে এখানে তোমার ফাই সমান কত হচ্ছে, 5, বলরেখার সংখ্যা 5টি হচ্ছে, 40টি বলরেখা অতিক্রম করে বলেছে, তাহলে এই হিসাব অনুযায়ী হচ্ছে না। আচ্ছা শোনো না, এখানে যেটা হবে ওই ফাই সমানুপাতিক ই হচ্ছে, এই হিসাব অনুযায়ী করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যদি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখানে বলরেখার সংখ্যা 5টি হওয়ার কথা ছিল, কিন্তু 40টি হচ্ছে। যাই হোক, এখানের যে হিসাব সেই হিসাব অনুযায়ী তোমাকে করতে হবে ফাই সমানুপাতিক ই। কেন বলতো না, যেহেতু আমরা জানি ফাই সমান ই ইন্টু ডিএস, তাহলে এখানে ডিএসটা ক্ষেত্রফল যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফাই সমানুপাতিক কত হচ্ছে ই, তাহলে প্রাবল্য বেশি হওয়া মানে ফাই সেখানে বেশি হবে। তাহলে এটা সমানুপাতিক ভাবে, যেহেতু এখানে 5 ছিল, প্রাবল্যটা ছিল কত 5, সেখান থেকে 10 হয়েছে, তাহলে 5 এর জন্য যদি 40টা হয় তাহলে 10 এর জন্য নিশ্চয়ই 80টা হবে, দ্বিগুণ। এখানে তোমার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, এখানে তোমার দ্বিগুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা 54টা এখানে যেটা বলেছে, একটি নিরেট ধাতব গোলক একটু সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, বলরেখা পথ কোনটা নেই হবে। আচ্ছা দেখো, এখানে একটা পরিবাহীতে বলরেখা পৌঁছাবে, আবার সেই পরিবাহী থেকে বলরেখা নির্গত হবে, সেটা হবে না, মানে একের অপশনটা হবে না। কারণ একটা পরিবাহীতে বলরেখা এসে প্রবেশ করলো, সেখান থেকে আবার নির্গত হলো, এটা হয় না। তোমরা জানো ধনাত্মক আধান যদি হয় সেখান থেকে নির্গত হবে, ঋণাত্মক আধান যদি হয় সেখানে প্রবেশ করবে। তাহলে একটা পরিবাহীতে বলরেখা আসবে আবার সেখান থেকে নির্গত হবে, সেটা কখনো হবে না। এটা বলরেখাকে, এই 2 নম্বরটা বলরেখা যেটা বলছে পরিবাহীর উপর দিয়ে ছেদ করে গেছে, তো এইটাও হবে না, ছেদ করবে না। আর 2 নম্বর সেটা ভিতরের তল দিয়ে গেছে, এটাও হবে না। আর এইটা কি হবে, 3 নম্বরটা, এটা যেহেতু গোলক এখানে তড়িৎ পর্দা হিসাবে কাজ করবে। তার মানে কি, এখানে বলরেখা যখন আসবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে এই বলরেখাগুলো এটাকে অতিক্রম করে এদিকে যাবে আর কি, এর উপর দিয়ে চলে যাবে, এর ভিতরের দিকে বলরেখা গোলকের ভিতরে প্রবেশ করবে না। সেই জন্য 3 নম্বর অপশনটি হবে। ঠিক আছে, আর এখানে কুলম্বের উপপাদ্যের কয়েকটা কোশ্চেন আছে। কুলম্বের উপপাদ্য যেটা বলেছে, কুলম্বের উপপাদ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটা নিকটস্থ, মানে পরিবাহীর খুব নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য যেটা হয় ই সমান সিগমা বাই ই এপসাইলন 0, নিকটস্থ হতে হবে। আর সিগমা তলমাত্রিক ঘনত্ব সম্পন্ন পরিবাহীর পৃষ্ঠে স্থিরতাড়িতিক চাপ যেটা হয়, চাপ কিভাবে পাওয়া যায়, এইটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে বল সমান কত, এখানে চাপ যেটা নির্ণয় করবে তখন এই তড়িৎ প্রাবল্যের একটা রাশিমালা আছে, তোমরা তোমাদের বই দেখতে পাবে। ওটা গাউসের উপপাদ্যের যে অ্যাপ্লিকেশন আছে, ওইখানে অসীম বিস্তৃত কোনো পাতের জন্য যে তড়িৎ প্রাবল্য তার ভ্যালুটা হয় ই সমান সিগমা বাই 2k এপসাইলন 0। এটা পরাবৈদ্যুতিক মাধ্যম যদি থাকে, যদি বায়ু মাধ্যম হয় তাহলে সেটা শুধু হয়ে যাবে সিগমা বাই 2 এপসাইলন 0। তাহলে এখানে বুঝতে পারছো বল সমান কত হবে, কিউ ইন্টু ই,
তাহলে ই সমান কত, এটা বসিয়ে দিবে, আর কিউ সমান সিগমা ইন্টু এ ইন্টু ই সমান হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন 0। তাহলে চাপ সমান কত, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, মানে এফ বাই এ দিয়ে ভাগ করে দিলে সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন 0। ঠিক আছে, তাহলে এই কারণে তোমার 56টা সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন 0 অপশন সি এরটা এটা হচ্ছে। ঠিক আছে, নেক্সট কে পরাবৈদ্যুতিক সম্পন্ন আর ব্যাসার্ধের সিগমা আধানের তন্মাত্রিক ঘনত্ব বিশিষ্ট গোলকের পৃষ্ঠের নিকটস্থ বিন্দুতে তড়িৎ প্রবাহ, এটা সিজিএস পদ্ধতিতে করা আছে। সিগমা বাই কে এপসাইলন 0 যেটা ছিল ফর্মুলাটা, এটাকে 4 পাই এপসাইলন 0 দিয়ে গুণ করে দাও না, এটা 4 পাই এপসাইলন 0 সিগমা বাই কে এপসাইলন 0। তাহলে কি হবে, এপসাইলন 0 কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 4 পাই সিগমা বাই কে, 4 পাই সিগমা বাই কে, অপশন ডি একটা। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে আর কি। আর নেক্সট এখানে যেটা আছে, পৃথিবীর তলকে যদি কিছু আধান বিশিষ্ট পরিবাহী তল ধরা হয়, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধানের ক্রম কি হলে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি আধান শূন্যে ঝুলন্ত অবস্থায় থাকতে পারে। আচ্ছা, কোশ্চেনটা এখানে একক ক্ষেত্রফলের আধানের ক্রম কি হলে পৃথিবীর কাছাকাছি আধানের ক্রম কি হলে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি একটি আধান শূন্যে ঝুলন্ত অবস্থায় থাকতে পারে। আচ্ছা, এই আধানের ভ্যালুটা কত, সেটা সাথে সাথে ওই আধানটার ভরটা জানতে হবে। অ্যাকচুয়ালি যে অঙ্কগুলো আগে করলাম সেই অঙ্কের কনসেপ্ট অনুযায়ী যেটা তোমরা জানবে, যে এইরকম যদি প্রাবল্য হয়, ধরো উপরের দিকে একটা প্রাবল্য আছে, এখানে একটা কোনো বস্তু আহিত বস্তু শূন্যে ভাসবে, কিভাবে না, তার ওজন নিচের দিকে ক্রিয়াশীল হবে, উপরের দিকে তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ বল ক্রিয়াশীল হবে আর কি, কিউই ইকাল টু এমজি দিয়ে যে প্রবলেমগুলো করেছিল। তাহলে এখানে পৃথিবীর কাছাকাছি যদি থাকে, এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়, তার তড়িৎ ক্ষেত্র উপরের দিকে ক্রিয়াশীল হচ্ছে, এটা ভাসতে পারবে তখনই যখন এই কন্ডিশনটা ফুলফিল হবে। তাহলে এখানে প্রাবল্য কত, প্রাবল্যটা আমি পেয়ে গেলাম, পৃথিবীর প্রাবল্য এটা সিগমা বাই তোমার এপসাইলন 0, এটা করে দিলাম সিগমা বাই এপসাইলন 0। তাহলে এমটা কত, মানে এই যে এমজির ভ্যালুটা জানতে হবে, তো সেটা কিন্তু কিছু এখানে বলার নেই, ওইটা না বলা থাকলে তাহলে তো করা সম্ভব হবে না। হ্যাঁ, এখানে কোশ্চেনটা কিছু ডাটা মিস্টেক আছে, এখানে এটা জানতে হবে। আচ্ছা, নেক্সট যে এটা দেওয়া আছে, xy তলে একটি তড়িৎ বলরেখার সমীকরণ দেওয়া আছে, কোন একক ধনাত্মক আধান স্থির অবস্থায় x=1 থেকে y=0 বিন্দুতে থাকলে কখনোই অবস্থান পরিবর্তন করবে না, সরলরেখা বরাবর চলতে শুরু করবে। আর কি অপশন ছিল, এটা তোলা হয়নি। এটা সমীকরণ আরেকটা ছিল যে বৃত্তাকার পথে চলতে থাকবে আর কি, এরকম আরেকটা অপশন ছিল, আর বলছে কিছু বলা যাবে না, এরকম আরেকটা অপশন ছিল। যাই হোক, তোমার এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের যদি সমীকরণ হয়, আমরা তড়িৎ বলরেখার সংজ্ঞা অনুযায়ী জানি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান সর্ববাধা মুক্ত যদি কোনো একক ধনাত্মক আধানকে স্থাপন করা হয়, আধান যে পথে গমন করবে সেই গমন পথটাই বলা হচ্ছে তড়িৎ বলরেখা। তাহলে xy তলের তড়িৎ বলরেখার সমীকরণ যদি একটি বৃত্তাকার হয়, এরকম যদি একটি বৃত্তাকার তড়িৎ বলরেখা হয়, তাহলে ওইখানে তুমি যদি একটা আধানকে একক ধনাত্মক আধানকে ছেড়ে দাও, সেটা কি হবে, এই বৃত্তাকার পথ বরাবর যাবে। ঠিক আছে, তাহলে সেই জন্য অপশন এখানে যেটা ছিল বৃত্তাকার পথে চলতে থাকবে, সেটাই হবে এখানে। হ্যাঁ, বৃত্তাকার পথে চলতে থাকবে। এখানে তোমার অপশন ওইটা ছিল সি এর অপশন ছিল, সি এর অপশনটা। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকে এই অঙ্কগুলোই থাক, এখান পর্যন্ত করলাম, পরের অঙ্কগুলো নেক্সট ক্লাসে করব। যেগুলো করলাম আশা করি বুঝতে পেরেছো। যদি কিছু রকম কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে আর কি। থ্যাংক ইউ।